নমস্কার। সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট নিয়ে খুব কনফিউশন তৈরি হয়েছে। আমি আগেও বলেছি সব জাজমেন্ট নিয়ে কিন্তু ভাববেন না। যেগুলো ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের ব্যাপার বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের ব্যাপার, যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে মামলাগুলো গেছে সেই মামলার জাজমেন্টগুলো নিয়ে আপনারা ভাববেন। বাদবাকি অন্যান্য টেনেন্সি অ্যাক্টে কী জাজমেন্ট দিল সেগুলো কিন্তু আমাদের ওপর লায়াবেল হবে না। যদিও প্রিন্সিপালটা লায়াবেল হতে পারে, কিন্তু ফ্যাক্ট যদি না মেলে তাহলে কিন্তু কোনো রিলেভেন্ট নয়। সুপ্রিম কোর্ট জাজমেন্ট হলেও সেটা আমাদের ওপর বর্তাবে না, কারণ প্রত্যেকটা স্টেটের টেনেন্সি ল আলাদা, তার আলাদা ইমপ্লিকেশন আছে, আলাদা মেরিটস আছে, ডিমেরিটস আছে, ক্লজ অনেকটাই আলাদা। কারোর সঙ্গে কারোর মিল নেই, মানে কোনো স্টেট লয়ের সঙ্গে মিল না থাকাটাই স্বাভাবিক। তাদের নিজস্ব আইন আছে, কারণ এটা স্টেট লিস্টে পড়ে, স্টেটের আইন প্রণয়ন করে। সুতরাং কোন স্টেটের জাজমেন্ট সেটা আপনারা আগে দেখে নেবেন। সেই মতো আপনারা দেখবেন যেটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট থেকে গেছে কিনা, বা ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট নিয়ে ডিসকাস করা আছে কিনা, বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট নিয়ে ডিসকাস করা আছে কিনা। সেই জাজমেন্টগুলো হলে সেগুলো আমাদের কাজে লেগে যাবে। তেমনিভাবে সুপ্রিম কোর্ট আরেকটা খুব ফাইন জাজমেন্ট দিয়েছে, এটাও ল্যান্ডলর্ডদের ফেভারে। ধরুন কোনো মামলা করেছেন ল্যান্ডলর্ড, সেক্ষেত্রে টেনেন্টের বাবা মারা গেছে ধরুন 2016 সালে। 2021-এর পর ছেলে মেয়েদের রাইট শেষ, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বলছি। তেমনিভাবে প্লেন্টিফ একটা নোটিশ দিয়েছে, 2G নোটিশ, 15 ডেজের মধ্যে ছেড়ে দাও বা 1 মান্থের মধ্যে ছেড়ে দাও। একটা বলে দিই, 2G নোটিশটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু কজ অফ অ্যাকশন টানার জন্য কিন্তু 2G নোটিশটা দেওয়াটা বাধ্যতামূলক, দরকার আছে। কারণ কোর্ট একটা দেখে যে আপনারা কোনো সুযোগ দিয়েছেন কিনা, প্লাস এটা কজ অফ অ্যাকশন টানার জন্য দরকার। এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা যখনই এরকম নোটিশটা দিলেন, ও পাক বা না পাক সেটা বড় কথা নয়, আপনার নোটিশটা ছেড়েছেন এটাই বড় কথা। ও যদি রিফিউজও করে তাতে গুড সার্ভিস, ফেরত এলেও তাতে আপনার কোনো অসুবিধা নেই, আপনার তরফ থেকে আপনি ছেড়ে দিয়েছেন, দ্যাটস ফাইন। যেমন সেকশন 6(4) নোটিশে, যেটা আপনার ম্যান্ডেটরি নোটিশ, 1 ক্লিয়ার মান্থ, এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে আপনি 14 দিনও নোটিশ দিতে পারেন, 15 দিনও নোটিশ দিতে পারেন, 1 মাসও দিতে পারেন, 1.5 মাসও দিতে পারেন, হোয়াট এভার ইট মে বি। নোটিশটা একটা জাস্ট ক্যাজুয়াল দেওয়া দরকার, দিলে ভালো। যাই হোক, এইখানে যে ঘটনাটা ঘটেছে, 2016 সালে অরিজিনাল টেনেন্ট মারা যান। তার ছেলে, মেয়ে, বউ ছিল। বউ টেনেন্ট মারা যাওয়ার 3-4 বছরের মধ্যেই মারা যায়। তার ছেলেরা 21 সাল হয়ে গেছে, 5 বছর কমপ্লিট ছেলে মেয়েদের, তাও ছেলে মেয়েরা রয়ে গেছে। ল্যান্ডলর্ড কিন্তু কোনো ভাড়া নেননি, বাবা মারা যাওয়ার পর থেকে আর কোনো ভাড়া নেননি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভাড়া যদি না নিয়ে থাকে, এবং সেক্ষেত্রে টেনেন্ট কী করেছে সেই ফ্যাক্টটাকে তার রিটিন স্টেটমেন্টের মধ্যে লিখে দিয়েছে যে আমার বাবা টেনেন্ট ছিলেন, বাবা মারা গেছেন 2016 সালে, মাও মারা গেছেন 2-3 বছর বাদে, আমরা আছি এবং আমরাই টেনেন্ট, ইত্যাদি করে একটা রিটিন স্টেটমেন্ট খাড়া করে দিয়েছে। সেটা ফাইল হয়ে গেছে। এবার প্লেন্টিফের লয়ার কী করলেন, একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করলেন, জাজমেন্ট আপন অ্যাডমিশন, অর্ডার 12 রুল 6। এই জাজমেন্ট আপন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা করার পরে সেটা ডিফেন্ডেন্ট জবাব দিলেন, হিয়ারিং হল। হিয়ারিংয়ে ল্যান্ডলর্ডের ফেভারে রায় গেল, যেহেতু রিটিন স্টেটমেন্টে যেটা লেখা আছে সেটা আনইকুইভোকাল আনকন্ডিশনাল অ্যাডমিশন। তার মানে বোঝাচ্ছে টেনেন্ট নিজেই যখন লিখছে যে তার বাবা 2016 সালে মারা গেছে, তারপরে তার 2-3 বছরের পরে মা মারা গেছে, আমরা রয়ে গেছি, এরপরে আর কিছু থাকে না। মানে অ্যাডমিশনটাই ডিফেন্ডেন্ট বা টেনেন্টের এগেনস্টে চলে যাবে। টেনেন্ট তো নয়, ট্রেসপাসার্স। মানে এখানে বলে রাখি, 5 বছর পর থেকে কিন্তু যারা টেনেন্ট ছিলেন অটোমেটিক ট্রেসপাসার্স হয়ে যাবেন বাই অপারেশন অফ ল। এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকে এই কনসেপ্টগুলো গুলিয়ে ফেলে। এবার যে ক্ষেত্রে হয়েছে, জাজমেন্ট আপন অ্যাডমিশন করলেন, অ্যাডমিশনটাতে কোর্ট বিল, সিটি সিভিল কোর্টই ঘটনাটা হয়েছে 2021 সালের একটা মামলাতে। সিটি সিভিল কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে জাজমেন্ট পাস করে দিলেন, জাজমেন্ট অন অ্যাডমিশন।
তারপরে সেটা হাইকোর্টে গেল, হাইকোর্টও সিটি কোর্টের জাজমেন্টটাকে কনফার্ম করলো, না ইট ইজ অ্যান অ্যাডমিশন এবং আর কিছু নেই প্রমাণ করার জন্য। কারণ 2G মেন ইনগ্রেডিয়েন্টস ওটাই। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যদি পার্সোনাল নামে বিল থাকে, বাবার নামে বিল, বাবা মারা গেল, তার ওয়াইফও মারা গেলেন, ছেলে মেয়েদের 5 বছর, 5 বছর কমপ্লিট, ট্রেসপাসার্স হয়ে গেলে, সুতরাং আর কিছু নতুন করে ল্যান্ডলর্ডকে প্রমাণ করার দরকার নেই। সুতরাং সেখানেও হাইকোর্ট সেই জাজমেন্টটাকে অ্যাফার্ম করলো। তারপর সুপ্রিম কোর্ট যাওয়া হলো, সুপ্রিম কোর্টও হাইকোর্টের জাজমেন্টকেই কনফার্ম করে দিলেন। তার মানে বুঝলেন মামলাটা কত শর্ট হয়ে গেল। আপনাকে আর ইস্যু ফ্রেম করতে হলো না, সাক্ষী দিতে হলো না, ক্রস হলো না, আর্গুমেন্ট হলো না, শুধুমাত্র অর্ডার 12 রুল 6 জাজমেন্ট আপন অ্যাডমিশন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রি পেয়ে যাবে। কারণ একটা মাথায় রাখবে, অ্যাডমিশনটা হতে হবে আনইকুইভোকাল, আনকন্ডিশনাল, তবে কিন্তু অ্যাডমিশনটা কাজে লাগবে। আর জাজমেন্ট আপন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনে কোনো সাক্ষী লাগে না, কোনো কিছু লাগে না, আপন হিয়ারিংই অ্যালাউ হয়ে যায়। আলটিমেটলি টেনেন্টকে ঘরটা ছাড়তে বাধ্য হয়েছিল। এইটা একটা পয়েন্ট, খুব ভালো জাজমেন্ট। এবং অনেকেই জানেন না হয়তো, যারা যারা লয়ারের কাছে গেছেন তাদের লয়ার নিশ্চয়ই জানেন, তাদেরকে হেল্প করবেন। আরেকটা কথা বলি, অ্যাপার্ট ফ্রম দিস জাজমেন্ট হয়ে গেল, এবার আরেকটাও ইস্যু এসছে আমার কাছে, যেটা হচ্ছে ল্যান্ডলর্ড আইনটা ঠিক জানেন না। সেক্ষেত্রে ল্যান্ডলর্ড কি করেছেন, টেনেন্ট এখানে লেডি মা, তিনি মারা গেছেন। আইনটা জানতেন না ল্যান্ডলর্ড, যে 5 বছর বাদেই ট্রেসপাসার্স হয়ে যায়, রেন্ট বিল দেওয়ার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে টেনেন্ট কি করেছেন, টেনেন্ট মায়ের নামেই রেন্ট টাকা দিয়ে গেছেন, রেন্ট বিল নিয়ে গেছেন। এইটাই কিন্তু একটা মামলার মধ্যে টুইস্ট আছে। আগের কেসটা বললাম যে ল্যান্ডলর্ড টাকা নেয়নি 5 বছর বাদে, কোনো রেন্ট রিসিট ইস্যু করেনি। আর সেকেন্ড কেসটার ক্ষেত্রে ল্যান্ডলর্ড টাকা নিয়েছেন, কিন্তু মায়ের নামে, মৃত টেনেন্টের নামে, এবং টেনেন্ট কখনো ল্যান্ডলর্ডের কাছে অ্যাপ্রোচ করেনি যে তাকে টেনেন্ট হিসেবে মেনে নেওয়া বা তার নামে রেন্ট বিল করে দেওয়া। তাহলে এক্ষেত্রে কি হবে? উনি যখন মামলা করতে এলেন, মামলাটি আমার কাছেই এসছে, এবং আমরা চিঠি দিলাম, নোটিশ দিলাম। সেখানে নোটিশে আমরা পরিষ্কার বলে দিলাম যে তুমি প্রত্যেকবারই বলছো ছেড়ে দেবে, ছাড়ছো না। তুমি বলছো বাড়ি করবে, করছো না। 5 বছর 7 বছর সময় চেয়েছো, এবং তুমি এটাও বলেছো তুমি টেনেন্সি চাইছো না, সেই জন্যই তুমি মায়ের নামে বিল নিচ্ছ, কোনো ফ্রেশ টেনেন্সির দরকার নেই। এরকম একটা চিঠি আমাদের দেওয়া হয়েছে, মামলা ফাইল হয়েছে, কিন্তু এখনো কোনো জবাব আসেনি। এই মামলাটা টুইস্টটা এই জায়গায়, একটা জায়গায় টেনেন্ট ভাড়া দেয়নি বা ল্যান্ডলর্ড রেন্ট রিসিট ইস্যু করার কোশ্চেনই ওঠে না। এক্ষেত্রে ল্যান্ডলর্ড ভাড়া নিয়েছেন, কিন্তু রেন্ট রিসিট ইস্যু মৃত মায়ের নামে। রেন্ট রিসিটটা কিন্তু ব্যাড, ভাড়া নিয়েছেন এটা ঠিক। এবার ভাড়াটাকে আমরা অকুপেশন চার্জ হিসেবেও ডিল করতে পারি, সব কিছু করতে পারি। ফ্রেশ টেনেন্সি কিন্তু ক্রিয়েট হয়নি, কারোর কোনো ইন্টেনশন নেই ফ্রেশ টেনেন্সি ক্রিয়েট করার, এবং টেনেন্ট তরফ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি যে আমি ফ্রেশ টেনেন্সি ক্রিয়েট করে দেবো। বরঞ্চ এটা হয়েছে যে তারা কোনো চিঠির উত্তর দেননি যে তারা চলে যাবেন, থাকবেন না, কয়েক বছর পরে ছেড়ে দেবেন। এখন দেখা যাক এই মামলাটা কি হয়। এটাও একটা ভালো মামলা, চ্যালেঞ্জিং মামলা। শুধু একটাই কন্ট্রোভার্সি, ভাড়াটা যে ল্যান্ডলর্ড নিয়েছে সেটা কি ফ্রেশ টেনেন্সি হিসেবে ইস্যু হবে, অর ইট ইজ এ অকুপেশন চার্জ হবে। কারণ আইনত সে ট্রেসপাসার্স হয়ে গেছে, কিন্তু ভাড়াটা নিয়েছে মৃত মায়ের নামে। এইখানে একটা খুব সুন্দর আইনের পয়েন্ট, আশা করি এটাও খুব ভালো জাজমেন্ট হবে। দেখা যাক, হোপসো। আমি তো
বলেছি যে এটা আপনাদের জেতার চান্স আছেই, নিশ্চিন্তে থাকুন। ট্রেসপাসার সে আজ না হয় কাল উঠবেই, আর অ্যাডভান্স পয়সন ক্লেম করতেই পারবে না, কারণ তার মা প্রেগনেন্ট ছিল। এই হচ্ছে মেন বক্তব্য। এবার এ ধরনের মামলা আমার কাছে প্রচুর আসে, যেগুলো ম্যাক্সিমামই খুব চ্যালেঞ্জিং মামলা। প্রথম থেকে জুনিয়র স্টেট থেকে এই ধরনের মামলা করে করে অভ্যস্ত, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বহু লোককে রিলিফ দিয়েছি। হ্যাঁ, মামলায় হার জিত আছে, এখানে হারলে হাইকোর্টে যেতেছি বা সুপ্রিম কোর্টেও জিতেছি। সুতরাং চ্যালেঞ্জিং মামলাটা অ্যাকসেপ্ট করার মধ্যে একটা বীরত্ব আছে। আমি অ্যাকসেপ্ট করি চ্যালেঞ্জিং মামলা, দেখা যাক কী হয়। অনেকে তো ব্রিফই ছেড়ে দেন বা মাথাই খাটেন না, এরকম হয়েছে, এতদিন হয়ে গেছে, এত বছর ধরে তোমরা বিল দিয়েছো, এত বছর ধরে ভাড়া নিয়েছো, কিন্তু কেউ বলছে না যে মৃত ব্যক্তির নামে ভাড়া নেওয়াটাই ভুল এবং রেন্ট রিসিটগুলোই ব্যাড। মরা লোকের নামে রেন্ট রিসিট হয় নাকি? যাই হোক, যেটা আছে সেটা আছে, সেটাকে দিয়ে তো মামলাটাকে ঘোরাতে হবে, মামলা করতে হবে, জানতে হবে, সব কিছু তো স্ট্রেট হয়ে হয় না। আমার ওই ক্লায়েন্টকে একজন অ্যাডভাইস করলেন, একজন বলা উচিত না, একজন তিনিও লয়ার, তিনি বললেন না না, আগে ওর সঙ্গে একটা এগ্রিমেন্ট করো, এগ্রিমেন্ট করার পরে তারপর উচ্ছেদের নোটিশ দাও, অন্য কোনো গ্রাউন্ডস আছে। যে টেনেন্টই নয়, ট্রেসপাসার, তার সঙ্গে আমি আবার যেচে এগ্রিমেন্ট করবো, এরকম মানে অনেক আছে জানেন। মানে আজকে রোববার বলেই বলছি হাতে একটু সময় আছে, কিন্তু যদি একটু কেউ মাথা খাটায় না, এই মামলা করার মতো আনন্দের কিছু নেই, চ্যালেঞ্জিং মামলা বিশেষ করে। এরকম আমার কাছে প্রচুর মামলা আসে। যেমন আরেকটাও মামলা এসেছিল ঠিক এই নেচারে। সেখানে কি করেছে, টেনেন্ট চালাকি করে বিল নিয়ে নিয়েছে, আর ল্যান্ডলর্ডও চালাকি করে উইদাউট প্রেজুডিস বলে লিখে দিয়েছে, এবং বিলেতে অকুপেশন চার্জ কত লিখে দিয়েছে রেন্টটা কেটে। সেক্ষেত্রেও কিন্তু আমরা জিতেছি, সে মামলাও আমার কাছে ছিল। সুতরাং কোনো কিছুতে হারবো না, আমাদের দেখতে হবে লাস্ট নিঃশ্বাস অবধি লড়ে যাওয়া। আমরা সেনাপতি, আমরা সৈন্য, আমাদের কাজই হবে আমাদের যিনি রাজা, মানে আমাদের ক্লায়েন্ট, যার ইনস্ট্রাকশনে আমরা চলি, তাকে জেতানো। তার জন্য যতটা বুদ্ধি খাটানোর দরকার অবশ্যই খাটাবো, ব্রেন অ্যাপ্লাই করতে হবে, তবে সাবজেক্ট টু পেমেন্ট অফ গুড ফিস। থ্যাংক ইউ।